সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিয়মিত পড়াশোনা করছো। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। তোমরা নিশ্চয়ই অবগত আছো, কোভিড-19 এই প্যান্ডেমিক বাংলাদেশের সেকেন্ড ওয়েভ খুব ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে এবং প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। আমরা এই প্রাণ হারানো মানুষের রুহের মাগফিরাত কামনা করি। তোমরা সচেতন থাকো, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো এবং পরিবারের যে বয়স্ক অভিভাবক এবং যারা আছেন তাদেরকে সচেতন করো এবং তাদেরকে যত্নে রাখো, এই আশাবাদ ব্যক্ত করি। আমরা অচিরেই এই কোভিড-19 প্রভাব থেকে মুক্ত হব এই প্রত্যাশা করি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করছিলাম, সেটি আলোচনা করব। আজকের নির্ধারিত বিষয় কার্বোহাইড্রেট এবং এই বিষয়ের শিখনফল ডাইস্যাকারাইড সম্পর্কে তোমরা জানতে পারবে। সুক্রোজ এবং সেলুলোজের গঠন বিশ্লেষণ করতে পারবে। তো শুরু করি। আমরা কার্বোহাইড্রেট নিয়ে শুরু করেছিলাম, মনোস্যাকারাইড আমরা শেষ করেছি, আজকে ডাইস্যাকারাইড। ডাই গ্রিক শব্দ এবং এর অর্থ হচ্ছে দুই। স্যাকারিন তোমরা জানো এর অর্থ হচ্ছে চিনি। এই দুটি শব্দ মিলিতভাবে ডাইস্যাকারাইডের উৎপত্তি। দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে। সুক্রোজ, সেলুলোজ, মল্টোজ, ল্যাকটোজ ইত্যাদি হলো উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড। এর সাধারণ সংকেত C12H22O11। নিচে দুটি ডাইস্যাকারাইডের বর্ণনা আমরা দেখব। সুক্রোজ। সুক্রোজ বা চিনি, তোমরা প্রত্যেকেই এই চিনি আমরা কিন্তু প্রাত্যহিক জীবনে আমাদের খুবই কাজে লাগে। আমাদের কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করার একটা অন্যতম উৎস। সুক্রোজ একটি অতি সুলভ ডাইস্যাকারাইড এবং সাধারণত চিনি হিসেবে সুপরিচিত। আখ, বিট, গাজর, ফুলের মধুগ্রন্থিতে, আনারস ইত্যাদি রসালো অংশে প্রচুর পরিমাণ সুক্রোজ পাওয়া যায়। এর সাধারণ সংকেত C12H22O11। সুক্রোজ দানাদার পদার্থ, পানিতে সহজে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয় এবং এরা স্বাদে মিষ্টি। সুক্রোজ নন রিডিউসিং সুগার। কারণ এর উভয় মনোস্যাকারাইড অণুর বিজারণ গ্রুপটির যে আমরা জানি যে সুক্রোজের মধ্যে যে দুটি মনোস্যাকারাইড আছে, একটি হচ্ছে গ্লুকোজ আরেকটি হচ্ছে ফ্রুক্টোজ। তো এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে দুটো বিজারণ গ্রুপ ছিল, একটি ছিল অ্যালডিহাইড গ্রুপ, অপরটি ছিল কিটোন গ্রুপ। তোমাদের মনে আছে কিনা? আমরা জানি গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের আর ফ্রুক্টোজ হচ্ছে কিটোন গ্রুপের। এই দুটি গ্রুপের বিজারণ গ্রুপের মধ্যে কি হয়? গ্লাইকোসাইড বন্ড তৈরি হয়। এই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হলে এদের বিজারণের যে ক্ষমতা সেটি কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যে কারণে আমরা সুক্রোজকে নন রিডিউসিং সুগার বলে থাকি। অর্থাৎ এই বিজারণ ক্ষমতার জন্য যে গ্রুপ দুটি দায়ী ছিল সেই গ্রুপ দুটি কিন্তু আর কাজ করতে পারে না, তারা নিষ্ক্রিয় হয়ে থাকে। সো দ্যাট এটিকে আমরা নন রিডিউসিং সুগার বলে থাকি।
এর গলনাঙ্ক অর্থাৎ সুক্রোজ বা চিনির গলনাঙ্ক 188°C। ইনভার্টেজ বা সুক্রেজ নামক এনজাইম দিয়ে আর্দ্র বিশ্লিষ্ট করলে এ থেকে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন হয়। গ্লাইকোসাইডিক বন্ধনটি গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং ফ্রুক্টোজের 2 নম্বর অবস্থানের যে কার্বন তার সঙ্গে যুক্ত থাকে। আর আমরা জানলাম যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটি পাওয়া যাবে যদি আমরা সুক্রোজকে ভেঙে ফেলি। তার জন্য ইনভার্টেজ বা সুক্রেজ যে এনজাইম আছে তাকে দিয়ে হাইড্রোলাইসিস করলে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ তৈরি হয় এবং একটি গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয় গ্লুকোজের 1 নম্বর কার্বনের এবং ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের সঙ্গে এই গ্লাইকোসাইডিক বন্ডটি যুক্ত থাকে। এখন আমরা দেখি যে কিভাবে এটি যুক্ত থাকে। খেয়াল করো, সুক্রোজ C12H22O11 এবং তার সঙ্গে এক অণু পানি যদি যুক্ত করি আমরা, তাহলে এটি আর্দ্র বিশ্লেষণ এনজাইম কিন্তু ইনভার্টেজ বা সুক্রেজ এখানে উল্লেখ করতে হতো। ফলে হাইড্রোলাইসিস হয়ে সুক্রোজ থেকে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ পাওয়া যায়। C6H12 অর্থাৎ এখানে খেয়াল করো যে কার্বন আছে 12টি, গ্লুকোজে 6, ফ্রুক্টোজে 6, হাইড্রোজেন কিন্তু 22 এবং তার সঙ্গে পানির দুটো হাইড্রোজেন 24, গ্লুকোজে আছে H12, ফ্রুক্টোজে আছে H12। সো H12 অর্থাৎ হাইড্রোজেন এখানে 12টি, এখানে 12টি, টোটাল 24 বা 24টি। অক্সিজেন অণু আছে এখানে 11টি এবং পানি থেকে এক অণু অক্সিজেন গ্রহণ করে হবে 12টি। তাহলে গ্লুকোজে অক্সিজেন এইখানে 6টি এবং ফ্রুক্টোজে 6টি। তাহলে এর গাঠনিক যে আমরা দেখব যে অবস্থা সুক্রোজ কিভাবে তৈরি হয়, অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের এরা মিলিতভাবে এদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়, যে বন্ড দ্বারা কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। তোমরা খেয়াল করো, এটি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, এটি বাম দিকে হচ্ছে গ্লুকোজ, এটি হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজে 1 নম্বর কার্বনের সঙ্গে CHO অ্যালডিহাইড গ্রুপ ছিল, এখানে CH এই অ্যালডিহাইড গ্রুপ CHO, 2 নম্বরের CHOS, 3 নম্বরের এটি 3, এটি 4 নম্বর, এটি 5, এটি 6 নম্বর CHOS এবং 4 নম্বরের যে CHOS এবং 5 নম্বরের যে হাইড্রোজেনটি সেটি কিন্তু আসলে এটি, আর 1 নম্বরের OS, 1 নম্বর যে হাইড্রোজেনটি ছিল এখানে সেটি কিন্তু এখনো পানি হিসাবে, এখানে হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ ছিল, সেটি মিলিতভাবে কিন্তু এখনো পানি তৈরি হয়। অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন মিলিত হবে তখন এখনো পানি তৈরি হবে এবং সুক্রোজ তৈরি হবে। আবার সুক্রোজের সঙ্গে এখনো পানি যুক্ত হয়ে এটি হাইড্রোলাইসিস হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আলাদা তৈরি হবে। তো এই হচ্ছে দেখো 6 কার্বনের CH2S এটি কিন্তু বাইরে থাকে, তাহলে গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং ফ্রুক্টোজ এর 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়। তাহলে এর 1 নম্বর কার্বন হচ্ছে এটি CH2OS, এখানে কিটোন গ্রুপ 2 নম্বরের, 3 নম্বরে যেটি ছিল CHOS, 4 নম্বরে COSH এবং 5 নম্বরের দেখো যে এখানে CH আছে, OH-টা কিন্তু এখানে ছিল, আর 6 নম্বর এই কার্বনটি CH2S এটি বাইরে আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে গ্লাইকোসাইডিক যে বন্ড তৈরি হয় তার মধ্যে এই কার্বনের মধ্যে তৈরি হচ্ছে এবং এখানে মাঝখানে অক্সিজেন, দুই পাশে গ্লাইকোসাইডিক বন্ড, কিন্তু এখানে একটি হাইড্রোজেন ছিল এবং এখানে এই যে 5 নম্বর কার্বনের OH গ্রুপটা এখানে ছিল, তাহলে এই OH এই H মিলিত হবে এখনো পানি কিন্তু এখানে তৈরি হবে। এই হচ্ছে সুক্রোজের স্ট্রাকচার, তোমরা অর্থাৎ কিভাবে সুক্রোজটা রাসায়নিক গঠন আমরা যদি চিন্তা করি, এটি হচ্ছে আণবিক সংকেত C12H22O11, কিন্তু এখানে আমাদের গাঠনিক সংকেত আমরা দেখতে পেলাম যে কিভাবে সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সঙ্গে যুক্ত থাকে। এখন আমরা দেখি যে এর
গুরুত্ব কোন দিকে আছে? সালোকসংশ্লেষণ শেষে পাতায় প্রচুর সুক্রোজ সৃষ্টি হয়। কোষে নানাবিধ উপাদান সৃষ্টি, বিশেষ করে পলিস্যাকারাইড সৃষ্টিতে সুক্রোজের যে ব্যবহার সেটা কিন্তু হয়। এছাড়া শ্বসনের উপাদান হিসেবে এর গুরুত্ব রয়েছে। উৎপাদন প্রণালী, কিভাবে আমরা সুক্রোজ তৈরি করে থাকি? প্রধানত চিনিগুলো আমরা আসে ইক্ষুর রস থেকে আমরা জানি। ইক্ষু রসে প্রায় 15% সুক্রোজ, কিছু পরিমাণ জৈব অ্যাসিড, প্রোটিন ও ফসফেট জাতীয় পদার্থ বিদ্যমান। এই ইক্ষু রস যে সংগ্রহ করলাম সেই রসকে পরিস্রুত করার পর তার সাথে কলিচুর মেশানো হয়। এর ফলে অ্যাসিড প্রশমিত হয়, ফসফেট অধক্ষিপ্ত হয় এবং চিনির আদ্র বিশ্লেষণ বন্ধ হয়। অতঃপর রসকে উত্তপ্ত করলে বেশিরভাগ ভেজাল ফেনা ও অধক্ষেপ আকারে আলাদা হয়ে যায়। পরিস্রবণ পদ্ধতিতে প্রাপ্ত পরিষ্কার রসকে নিম্নচাপে ঘনীভূত করলে সুক্রোজের স্ফটিক পাওয়া যায়, অর্থাৎ চিনি তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের সুক্রোজ নিয়ে কথা। এখন আরো একটি ডাইস্যাকারাইড সেলোবায়োজ নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের কোষ প্রাচীরের অতি সুলভ ডাইস্যাকারাইড হচ্ছে সেলোবায়োজ। এটি এক ধরনের রিডিউসিং সুগার যা দুটি গ্লুকোজ অণু গঠিত। অর্থাৎ এই সেলোবায়োজের কিন্তু যে বিজারণ ক্ষমতা সেটি কিন্তু বিদ্যমান, কারণ এদের মধ্যে দুটি গ্লুকোজ অণু থাকে এবং গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপটি কিন্তু অ্যাক্টিভ থাকে, ফলে এদেরকে আমরা কি বলতে পারি, রিডিউসিং সুগার বলে থাকি, বিজারক শর্করা। অর্থাৎ এর একটা বিজারণ ক্ষমতা আছে, এর অ্যালডিহাইড গ্রুপটা অন্য একটি গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে অন্য একটি যৌগের সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে কি করতে পারে, বিজারণ ঘটাতে পারে। সেলুলোজকে আংশিক আদ্র বিশ্লেষণ করলে সেলোবায়োজ পাওয়া যায়। তোমরা জানো যে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ কিন্তু পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডকে যদি আংশিক হাইড্রোলাইসিস করা হয় তাহলে সেলুলোজ পাওয়া যায়। সেলুলোজে দুটি আমরা জানি গ্লুকোজ অণু পাওয়া যায়। সেই গ্লুকোজ অণু হচ্ছে ডি গ্লুকোপাইরানোজ একক দ্বারা বিটা গ্লাইকোসাইডিক বন্ধনের সাহায্যে যুক্ত থাকে। অর্থাৎ দুটি গ্লুকোজের একটি 1 নম্বর কার্বন এবং অন্য একটি 4 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকে এবং এটি বিটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে থাকে। আর ইমালসিন এনজাইম ও অ্যাসিডের প্রভাবে সেলোবায়োজ ভেঙে 2 অণু গ্লুকোজে পরিণত হয়। আবার ব্রোমিন পানি দিয়ে সেলোবায়োজকে জারিত করলে সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো আমরা স্ট্রাকচার দেখি যে স্ট্রাকচার অফ সেলোবায়োজ, দুটি গ্লুকোজ অণু যুক্ত হচ্ছে এবং এখানে 1 নম্বর কার্বন, এখানে অন্য গ্লুকোজের 4 নম্বর কার্বনের সঙ্গে বিটা বিটা আমরা জানি যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ তোমাদের মনে আছে নিঃসন্দেহে। এটি কিন্তু তোমাদের প্রথম দিকে মনোস্যাকারাইড যখন পড়াচ্ছিলাম তখন আলফা ডি গ্লুকোজের খেয়াল করতে হবে যে এই 1 নম্বর কার্বনের ওএস গ্রুপটা যদি নিচের দিকে বা ডান দিকে থাকে সেটি আলফা, আর ওএস গ্রুপটা যদি বাম দিকে থাকে তাহলে বিটা। তোমাদের খেয়াল করো যে যখন সেলোবায়োজ তৈরি হয় 2 অণু গ্লুকোজের মধ্যে যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়েছে আমাদের এটি অক্সিজেন এবং বিটা গ্লাইকোসাইডিক বন্ড, এবং এই বন্ড তৈরির সময় 2 অণু গ্লুকোজ থেকে 1 অণু পানি বেরিয়ে যাবে, অর্থাৎ +1 মলিকুল ওয়াটার তৈরি হবে। অর্থাৎ এখানে যে হাইড্রোক্সিল গ্রুপটা ছিল এই ওএস এবং এখানে একটি ছিল তোমার ওএস। তো এই ওএস তার সঙ্গে এই এখানকার ওএস এর একটা হাইড্রোজেন, তাহলে পানি এখনো আর যে বাকি থাকলো ওএস এর, অর্থাৎ এখানে ওএস এখানে ওএস, তাহলে ওএস এর একটা অক্সিজেন এখানে মাঝখানে আর একটা হাইড্রোক্সিল ওএস, আর এখান থেকে হাইড্রোজেন নিয়ে এখনো পানি বেরিয়ে যাবে। আর এই গ্লাইকোসাইডিক বন্ডটি কিন্তু এইভাবে তৈরি হবে, অর্থাৎ বিটা অবস্থানে তৈরি হবে এবং বিটা গ্লাইকোসাইডিক বন্ডটা কিন্তু এইভাবে তৈরি হয়। আলফা তোমরা দেখলে একটু আগেই যে আমরা সুক্রোজে দেখলাম আলফা। আমাদের খেয়াল করো সুক্রোজে আমরা ফিরে যাই। সুক্রোজে ওর স্ট্রাকচারটা খেয়াল করো, এই যে এই মাঝখানে যে গ্লাইকোসাইডিক বন্ড কিন্তু সেটা কিন্তু আলফা এবং
এদিকে হাইড্রোজেন, এখানে অক্সিজেনটা নিচে। আর আমাদের সেলোওয়াইজের ক্ষেত্রে খেয়াল করো যে বিটা গ্লাইকোসাইডিক বন্ড, এটি বিটা চিহ্ন দিয়েছি আমি, এইভাবে তৈরি হবে, অর্থাৎ অক্সিজেনটা মাঝখানে এসে এই কার্বনের এবং এই বন্ধনটা এইভাবে তৈরি হবে। তো এই হচ্ছে সেলোওয়াইজের গঠন। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, এটি 1 নম্বর কার্বন, এটি 2, এটি 3, এটি 4, এখানে 5, 6 নম্বর কার্বনটা বাইরে আছে। এবং 5-এর যে খেয়াল করো যে 5 যে কার্বনে একটি হাইড্রোজেন এবং একটি হাইড্রোক্সিল গ্রুপ ছিল, সেটি কিন্তু এখানে চলে এসেছিল। অর্থাৎ 1 এবং 5-এর মধ্যে যে অক্সিজেন বন্ধন তৈরি করে, আমরা জানি সেই বন্ধনে 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা যদি বাম দিকে বা উপর দিকে অবস্থান করছে, বিটা গ্লুকোজ। আর ডি গ্লুকোজ কখন বলছি আমরা? ডেক্সট্রো রোটেটরি। তোমাদের মনে আছে কিনা যে এই গ্লুকোজের অণুর উপরে লাইট পড়লে এটা ডান দিকে প্রতিফলিত হবে, ডেক্সট্রো। আর যদি লেভিও রোটেটরি হয় তাহলে বাম দিকে প্রতিফলিত হবে লাইট। এটি আমি অনেকবার বলেছি এবং মনোসাইট পড়ার সময় কিন্তু তোমাদের উল্লেখ করেছি। তো এই হচ্ছে, এই ক্ষেত্রে দেখো যে হাইড্রোক্সিল, এটা 1 নম্বর কার্বন, 2 OH, 3 HOH, 4 নম্বরের OH এখানে ছিল, 5 এবং H এটি, আর 5 নম্বরের H এইখানে, 5 নম্বরের OH কিন্তু এটি। তাহলে এই অবস্থা। আর 6 নম্বর CH2OH কিন্তু বাইরে অবস্থান করছে। তো এখানে খেয়াল করো যে এই হাইড্রোক্সিল গ্রুপটা ছিল এখানে, এটি বিটা পজিশনে, এটি কিন্তু আবার আলফা, এই গ্লুকোজটা আলফা ডি গ্লুকোজ, এটি কিন্তু বিটা ডি গ্লুকোজ হিসেবে অবস্থান করছে। এই হচ্ছে স্ট্রাকচার অফ সেলোওয়াইজ। তোমাদের একটু কষ্ট হবে, কিন্তু মনে রাখবা কোন অবস্থানে যে বন্ধনগুলো তৈরি হচ্ছে, আমাদের এই রিং স্ট্রাকচার, এটি একটু খেয়াল করতে হবে। এবং যে আমাদের যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সাধারণ যে গঠন, সেটি কিন্তু আমরা দেখেছি, সাথে সাথে রিং স্ট্রাকচারও কিন্তু আমরা দেখলাম। এবং এটি কিন্তু বারবার মনে রাখতে হবে, এই জন্য যে এই সেল কেমিস্ট্রি বা সেল কেমিস্ট্রির মধ্যে যে আমাদের উপাদানগুলো আছে, তার মধ্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা কিন্তু খুব কমন, এবং এটি কিন্তু বারবার ফিরে আসবে, সো দ্যাট তোমাদের এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে। তো আমি সেলুলোজের কাজ একটু বলে থাকি, যে কোষপ্রাচীর সৃষ্টির জন্য যে সেলুলোজ প্রয়োজন হয়, তার প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। অর্থাৎ কোষপ্রাচীর সৃষ্টির জন্য যে প্রধান উপাদান, সেটি তোমরা জানো যে উদ্ভিদ কোষে সেলুলোজ হচ্ছে কোষপ্রাচীরের প্রধান উপাদান, এবং এই সেলুলোজ তৈরির জন্য কিন্তু সেলুলোজের প্রয়োজন হয়। তো আজকে আমি এই পর্যন্ত তোমাদের শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি একটা ফটোগ্রাফ এখানে দেখাচ্ছি, তোমরা খেয়াল করো যে একটি ধান ক্ষেতে একজন কৃষক কিন্তু সার দিচ্ছেন। সত্যি এই দৃশ্য কিন্তু আমাকে খুব শ্রদ্ধা করি আমি এই মানুষগুলোকে, যারা সরাসরি যুক্ত আছে আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, এবং তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের যে গায়ের ঘাম, সেটি কিন্তু তাদের এই পরিশ্রমের দাম কিন্তু আমরা দিতে পারিনি, এখনো পারিনি। আমি শ্রদ্ধা করি, এই শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে তাদেরকে মনে করতে চাই, এবং সাথে সাথে কিন্তু আমি তাদেরকে দামও দিতে চাই। সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমি আবারও বলতে চাই, সরকারের যে 18টি নির্দেশাবলী আছে, সরকারের যে স্বাস্থ্যবিধি আছে, যে তোমরা বারবার সাবান পানি দিয়ে হাত ধৌত করো, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, এবং নিজেকে সচেতন করে কোভিড-19 থেকে নিজেকে সুরক্ষা করবে, এবং পাশাপাশি পরিবারের সবাইকে সুরক্ষা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।